আন্দোলন থেকে জাতীয় রাজনীতির অগ্রভাগ, সময় আর সংগ্রামের পথ পেরিয়ে উঠে আসা পরিচিত মুখ নুরুল হক নূর। ছাত্র রাজনীতি থেকে শুরু করে হয়েছেন এমপি, এখন রয়েছেন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে। বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন নুরুল হক নূর। কথা বলবো তার সঙ্গে। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। প্রশ্ন উত্তরে কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। কেমন চলছে এই যে নতুন দায়িত্ব পেয়েছেন, অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকের এই পর্যায়ে এসেছেন, সেটি যদি একটু জানতে চাই। প্রথমেই আমরা ধন্যবাদ জানাই আল্লাহর প্রতি যে যিনি আমার সকল কঠিন পথ চলাকেও সহজ করে দিয়েছেন। আমি একেবারেই এটা সবাই জানে যে বাংলাদেশের সর্বদক্ষিণের যে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পটুয়াখালী জেলার প্রত্যন্ত চর অঞ্চল, দুর্গম অঞ্চল গলাচিপায় জন্মগ্রহণ করেছি, গলাচিপার চর বিশ্বাসে। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, এবং যেখানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সবসময় একটা টার্গেট বা লক্ষ্য থাকে একটা ভালো চাকরি, যার মাধ্যমে ফ্যামিলিকে সাপোর্ট করা। তো স্বাভাবিকভাবেই আমারও আপনার লক্ষ্য তার হয়তো বেশি বিপরীত ছিল না, কিন্তু একটা পরিস্থিতিতে ছাত্রদের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে যখন দেখেছি সমাজের প্রতিটা অঙ্গনেই আসলে এই ধরনের অনিয়ম, বৈষম্য, সেখান থেকে রাজনীতি এবং সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের কঠিন সময়ে রাজনীতি করাটা তো দুঃসাধ্য ছিল। এবং বিশেষ করে 2018 থেকে 24 আমি এবং আমার সহকর্মীরা যেই সময়টাতে মেইন স্ট্রিম রাজনীতির বাইরে গিয়ে আমরা একটা বিকল্প রাজনীতি করেছি, সেটা তো আসলে খুব সহজ সময় ছিল না। সেই রাজনীতি সেখান থেকে জাতীয় সংসদ নির্বাচনে 26-এ জনগণের ভোটে এমপি হওয়াটা নিঃসন্দেহে ভালো লাগা এবং স্বস্তির বিষয়। তবে এখানে সবচেয়ে আমি মনে করি এই জায়গায় বসে বা এই পদে বসে আমার সবচেয়ে একটা দায়বদ্ধতার জায়গাটা বেশি কাজ করে বা চাপ অনুভব করি। সেটা হচ্ছে আমাদের তো একটা সংগ্রাম ছিলই, কিন্তু যেই জুলাই গণ অভ্যুত্থানের ফলে আসলে আজকে আমরা এমপি হতে পেরেছি বা প্রতিমন্ত্রী হয়েছে আমি, এবং আজকে যে বাংলাদেশের একটা পরিবর্তন, সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আসলে বুলেটের সামনে নিজেকে সঁপে দিল, গুলির সামনে দাঁড়িয়ে গেল, সেইটা কতটুকু পূরণ করতে পারবো, সেইটা একটা প্রেশারের জায়গা বলতে পারেন বা দায়বদ্ধতার জায়গা, সব মিলিয়ে ভালো। আপনার উপর আমরা দেখেছি অনেক অত্যাচার এবং নির্যাতন হয়েছে, সে সময় আপনি সেগুলো সহ্য করেছেন। সে সময় এই কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য কোন আদর্শ আপনাকে অবিচল রেখেছে? প্রকৃত অর্থে ওইভাবে ছাত্র জীবন থেকেই চাকরি বাকরিতে না গিয়ে সরাসরি রাজনীতি করব, এরকমের হয়তো পরিকল্পনা কখনোই ছিল না। তবে রাজনৈতিক বিশেষ করে কর্মকাণ্ড পরিবারের মধ্যেই ছিল। আমার বাবা লোকাল পর্যায়ে জনপ্রতিনিধি ছিলেন, সেই সুবাদে ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের কর্মকাণ্ডে দেখে রাজনীতি সম্পর্কে একটা ধারণা তো ছাত্র জীবন থেকে আসলে বা পরিবার থেকেও কিছুটা পেয়েছি। এবং বিশেষ করে আমি নিজে একটু ব্যতিক্রম চিন্তাভাবনার মানুষ। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও আমি কখনোই নিজেকে নিয়ে ব্যস্ত থাকিনি। তো এটা অনেকে মনে করতো তো মিডিয়ার সামনে নিজেকে জাহির করার জন্য বলা, সেটা না। আমার কর্মকাণ্ড যদি দেখেন, আমি 2019 সালে 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হয়েছি। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট। 28 বছর পরে একটা ঐতিহাসিক নির্বাচনে ভিপি হওয়ার পরে আমি যদি সরকারের সাথে একটু মানে লাইন থাকতাম বা তাদের লাইনে থাকতাম, আমি কিন্তু অনেকভাবে মানে হচ্ছে বেনিফিটেড হতে পারতাম। বিপরীত আমি দেখা যায় যে আমি বিপরীত লাইনটা বেছে নিয়েছি, সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, ভয়েস রেইজ করা, যার ফলে কিন্তু আমাকে বেশি নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বোধহয় ছাত্র নেতাদের মধ্যে শারীরিকভাবে আক্রমণের শিকার সবচেয়ে আমি হয়েছি। ওপেনলি দেখেছেন, মিডিয়াটিতে দেখেছেন। তো এটা কেন শিকার হয়েছে? কারণ আমি সরকারের বিপরীত লাইনে বা সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার কর্মকাণ্ড করেছিলাম, যেখানে রাজনীতি থেকে তরুণরা, সিনিয়ররা অনেকে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, সেখানে আমি তরুণদেরকে রাজনীতিতে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ইস্যুতে তাদেরকে আন্দোলন সংগ্রামে যুক্ত করেছি, যার ফলে আমি এই হামলা মামলার টার্গেট হয়েছি।
তো আমি যদি নিজেকে নিয়ে চিন্তা করতাম তাহলে তো আমার আসলে এত প্রতিকূল পথে হাঁটা লাগতো না। ডাকসুর ভিপি জিএস থাকা অবস্থায় অনেকে মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন, আমি তো সেই পথে হাঁটি নাই, কিন্তু সুযোগ ছিল। তো আমার চিন্তাটা এটাই ছিল যে আমি যখন যেখানে চলেছি, যেখানে হেঁটেছি, যা দেখেছি, সেটা নিয়ে নিজের মধ্যে একটা ভাবনা কাজ করেছে। এটা এভাবে কেন হচ্ছে? যেমন আমরা যেটা দেখেছি যে আমরা সবসময় সুশাসনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, সৎ শাসনের কথা বলি, ভালো নেতৃত্বের কথা বলি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অনিয়ম, বৈষম্য এবং অযোগ্য লোকে ভরপুর। তো আমার কাছে মনে হয়েছে যে এই সোসাইটিটাকে নাড়া দেওয়া দরকার, সোসাইটির পুনর্গঠন দরকার। সেই জায়গা থেকে ছাত্রজীবন থেকে চিন্তা করেছি, যার ফলে যখন দেখেছি যে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পাচ্ছে না, বিপরীত দিকে বড় একটা অংশের বিশেষ করে তরুণদেরকে বঞ্চিত করে গুটি কয়েক বা অল্প সংখ্যক মানুষের জন্য ৫৬% কোটা রিজার্ভ রাখা হয়, তখন মনে হয়েছে এর পরিবর্তন দরকার। সেখান থেকে আন্দোলন করলাম। সেই কোটা সংস্কার আন্দোলন করার পরে যখন দেখেছি আসলে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এরকমের অনিয়ম বৈষম্য আছে, তখন মনে হয়েছে এই রাষ্ট্রকে পরিবর্তন করা দরকার। ওই আপনার একটা বিখ্যাত কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট চেঞ্জ ইয়োর সেলফ। তো আমরা দুনিয়া বদলাইতে চাই, তো নিজেকে তো বদলাতে হবে। তাহলে আমরা চাই যে ধরেন দেশটা সুন্দর পরিপাটি থাকবে, দেশে আইনের শাসন থাকবে, আমাদের বিশেষ করে তরুণ প্রজন্ম একটা নৈতিক শিক্ষায় বলীয়ান হবে। তো পরিবর্তনটা তো কাউকে না কাউকে শুরু করতে হবে। তখন মনে হয়েছে যে আমরা অন্তত সেই শুরুটা করি স্রোতের বিপরীতে গিয়ে। সেখান থেকেই রাজনীতিতে আসা। আপনি ঢাকা ইউনিভার্সিটির যেটা বিফি ছিলেন, সেখান থেকে আজকে সংসদ সদস্য, এরপরে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। যদি বলি এই অর্জন, যে এই অর্জন কি একান্তই নিজের, নাকি ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের ফলেই আসলে এই অর্জনটা হয়েছে, সে বিষয়টা যদি একটু জানতে চাই। আমার এই সফলতার পুরো অংশই এদেশের সাধারণ মানুষের কৃতিত্ব। বিশেষ করে সাধারণ মানুষের ক্রাইটেরিয়া যদি ফার্স্ট প্রায়োরিটি দেন, ফার্স্ট রো দেখেন, সেখানে ছাত্ররা। কারণ আমি তো ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছিলাম, এবং সেই আন্দোলন করতে গিয়ে যখন হামলা মামলার শিকার হয়েছি, নিগৃহীত হয়েছি, তার পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্ররা সেখানে আমার প্রতি তাদের সমর্থন দেখিয়েছে, বা আমার মতো যারা তাদের অধিকারের জন্য কাজ করবে তাদেরকে এনকারেজ করার জন্য একটা প্রতিকূল সময় ভোট দিয়েছে। ভোট দেওয়ার ফলেই তো আমি ভিপি হয়েছি, যার ফলেই কিন্তু আমার এই রাজনৈতিক অবস্থান বা আজকের অবস্থানটা তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমার এই সফলতার, যেটা আমি একেবারেই সাধারণ একটা পরিবার থেকে উঠে এসেছি, সাধারণ মানুষের জন্য কথা বলেছি, তাদের জন্য কাজ করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমার এই কৃতিত্ব সাধারণ মানুষের, এবং বিশেষ করে ছাত্র সমাজের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। এবং আমি মনে করি যে এই জন্যই আমার আসলে সবসময় প্রতিনিয়ত এই দায়বদ্ধতাটা ফিল করি যে একটা সাধারণ পরিবার থেকে আজকের জায়গাটিতে এসেছি, সাধারণ মানুষ আমার প্রতি যে প্রত্যাশাটা রাখে সেটা আমি কতখানি পূরণ করতে পারবো। এটা সবসময় বলা চলে একটা কুরে কুরে নিজেকে আসলে একটা সবসময় সচেতনতার মধ্যে রাখা বলেন কিংবা চাপের মধ্যে রাখা বলেন, এটা রাখে। এই যে নিজের দল থেকে বিএনপির সাথে জোট করা, এটা তো একটা সমীকরণ ছিল। এই সমীকরণ যখন পাল্টে যায়, সেক্ষেত্রে আপনার দলে যারা ছিল তাদের আসলে ইয়েটা কেমন ছিল? এটা ঠিক যে ধরেন আমরা তো সবসময় আসলে একটা বিকল্প রাজনীতির কথা বলে আসছিলাম, এবং বাংলাদেশে বোধহয় আমাদের মতো বয়সের তরুণদের দ্বারা এরকম কোনো রাজনৈতিক দল গঠন হয় নাই। আই থিঙ্ক বাংলাদেশের স্বাধীনতার সেই 50 বছরে তো আমরা দল গঠন করেছি 2021 সালে, এটা প্রথম ছিল। এবং আমরা ওই ফেসিবাদী শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে আমরা বিকল্প এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কিন্তু আমাদের একটা 21 দফা কর্মসূচি ছিল, যেই কর্মসূচিতে আমরা বলেছিলাম কোনো ব্যক্তি দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, আপনার রাষ্ট্রপ্রধান হতে পারবে না। এটা আমরা কিন্তু আমাদের দলের কর্মসূচিতে বলেছিলাম। ভারসাম্যপূর্ণ সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমরা বলেছিলাম, এবং 70 নম্বর অনুচ্ছেদের সংশোধনের মাধ্যমে সংসদ সদস্যদের স্বাধীনতা বা স্বকীয়তা, এই কথাগুলো আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য আমরা বলেছিলাম। যে সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সমীকরণটা ভিন্নভাবে বদলে যাচ্ছে, এবং বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে আমরা ফ্যাসিবাদের কঠিন সময়ে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, প্ল্যান পরিকল্পনা করেছি, এবং বিশেষ করে এটা আমাদের উপলব্ধি ছিল যে বাংলাদেশের এই ফ্যাসিবাদের পতনের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করা ছাড়া
এটা সম্ভব নয়। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিএনপির সাথে ছিলাম এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিএনপির সাথে যে আমাদের বোঝাপড়া সেখানে পরিষ্কার ছিল যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি তারা আন্দোলন করব, আন্দোলন পরবর্তী একসাথে নির্বাচন করব এবং নির্বাচনের পরে একসাথে সরকার গঠন করে আমরা রাষ্ট্রের পরিবর্তন করব। সেই কমিটমেন্ট এবং বোঝাপড়ার জায়গা থেকে মূলত বিএনপির সাথে জোট করা এবং বিশেষ করে বিএনপির চেয়ারম্যান এবং এখন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আমাদের বিভিন্ন আলাপ আলোচনা মিটিংয়ে আমরা যুক্তি দিয়েছি, তার সাথে তর্ক করেছি, আমাদের মতামত বিশেষ করে কেন গ্রহণযোগ্য সেটা তাকে বলেছি এবং দেখেছি উনি রেসপন্স করেন, যেটা যৌক্তিক সেটা গ্রহণ করেন এবং বিশেষ করে উনিও চান যে বিশেষ করে তরুণদের, আমাদের মতো তরুণরা রাজনীতিতে দাঁড়াই, আমাদের প্ল্যাটফর্মটা দাঁড়াক। সেই জায়গা থেকে দেখেছি যে তার একটা উদার দৃষ্টিভঙ্গি আছে, যে সেই জায়গা থেকে মনে হয়েছে যে এবার আমরা বিএনপির সাথে থেকে আমাদের পার্টিটাকে, রাজনীতিটাকে একটু প্রসারিত করি। তবে এটা ঠিক যে নির্বাচনের পূর্বে এটা নিয়ে আমাদের দলের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। অনেকে আপনার দেখা যায় দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমরা যেহেতু একটা প্রতিকূল সময় রাজনীতি করেছি, এই দলে অনেক ভিন্ন দলের অনেকে আসলে অনুপ্রবেশকারী হিসেবে বলেন কিংবা দল করার জন্য হোক অনেকে ঢুকেছে, নির্বাচনের সময় আবার তাদের সিদ্ধান্ত পছন্দ হয়নি, তারা অনেকে চলেও গিয়েছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়েছে। আপনি যেই দায়িত্বে রয়েছেন, যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই মন্ত্রণালয় যদি আপনাকে বলি যে 3টি কাজকে আপনি প্রাধান্য দিবেন, তাহলে সেই 3টি কাজ কোনটি হবে? রাইট, এইখানে প্রথমত হচ্ছে যে এটা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই কারণে যে আমরা যে রেমিটেন্স কিংবা দেশের অর্থনীতির কথা সবসময় বলে থাকি, সেখানে আমাদের এই মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে। এই মন্ত্রণালয় মানে এই মন্ত্রণালয়ের মাধ্যমে যারা যায় বা এই মন্ত্রণালয়ে যাদেরকে নিয়ে কাজ করে আমাদের সেই প্রবাসীরা, তাদের একটা বড় ভূমিকা আছে। দ্বিতীয়ত আপনার এই মন্ত্রণালয়ের উপরে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করে। আমাদের যদি রেমিটেন্স ফ্লো কমে যায়, রেমিটেন্স যদি না থাকে, তো দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন, উন্নয়ন বলেন, অনেক কিছুই কিন্তু থমকে দাঁড়াবে। সেই জায়গা থেকে মন্ত্রণালয়ের একটা গুরুত্ব রয়েছে। আমার দৃষ্টিতে যে যদি অগ্রাধিকার ভিত্তিতে 3টি কাজের কথা বলেন, তাহলে প্রথম কাজ এই মন্ত্রণালয় আমি চিন্তা করছি, যেটা করতেছি পর্যায়ক্রমে, এই মন্ত্রণালয়ে সেবা পেতে যে নাগরিকরা, আমাদের প্রবাসী যারা যাবে, তারা যে হয়রানির শিকার হয় এবং নানান ধরনের চক্রের মাধ্যমে যে প্রতারণার শিকার হয়, অতিরিক্ত তাদের পয়সা দিতে হয়, এইটা নিরসন করা, অর্থাৎ এই হয়রানিটা বন্ধ করা, হয়রানি মুক্ত সহজ শর্তে একটা সেবা। বিএমইটির যেমন কাট করতে যায়, কাট করতে গিয়ে অনেকে আপনার লিগ্যাল পয়সা বাইরে 8-10 হাজার করে পয়সা দিতে হয় বিভিন্ন দালাল, পিওন, অফিসিয়াল লোক, থার্ড পার্টি বিভিন্ন জনকে। তারপরে আপনার ওয়েজ আর্নার্স বোর্ড আছে, এইখান থেকে সেবা পেতে হলে, কিংবা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে যারা প্রবাসীদের যাওয়ার ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে, ছাত্রদেরকে ঋণ সাপোর্ট, এগুলো সহজে সেবাটা পায় না। তো এই হয়রানি বন্ধ করে সেবার একটা সহজ পথ তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে যাদের পরিশ্রমের টাকায় আমরা গর্ব করি যে রেমিটেন্স নিয়ে, সেই রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা দেশের বাইরে যান, ধরেন সিঙ্গাপুরের কথাই ধরেন, সিঙ্গাপুরে এখানে 6টা কোম্পানিকে সিঙ্গাপুর সরকার বোধহয় ট্রেনিংয়ের আপনার অ্যাপ্রুভাল দিয়েছে। তারা 10 থেকে 12 লক্ষ টাকা করে অতিরিক্ত নেয়। এটা তাদের কোনো ফি না, শুধুমাত্র 10 থেকে 12 লক্ষ টাকা অতিরিক্ত নেয় লিগ্যাল কাগজপত্র ফির বাইরে। তো এইখানে যদি আমরা G2G গভর্নমেন্টের সাথে গভর্নমেন্ট এই চুক্তিগুলো করতে পারি, রাতারাতি তো সম্ভব না, আমার সময় লাগবে, তাহলে এইখানে আপনার 1.5 থেকে 2 লাখ টাকা হয়তো সিঙ্গাপুর যেতে পারবে। ঠিক অন্যান্য দেশেও আপনার এইভাবে 1-1.5 লাখ টাকায় আপনার যেতে পারবে। এখন যেটা 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ যাচ্ছে, এবং প্রকৃত অর্থে এটা দেশে এবং বিদেশে সব মিলিয়ে এইখানে একটা বিশাল সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেট কোনো নর্মাল পাবলিকেরা না, এটা সমাজের উঁচু তলার লোকের। আপনি চিন্তাও করতে পারবেন না যে ব্যবসায়ী, আমলা, সাংবাদিক, বিভিন্ন সেক্টরে একটা নেক্সাস, এখানে সবাই এখান থেকে কাঁচা টাকা, লোক গেলেই টাকা পায়। এই জন্য এই সিন্ডিকেটটা সবাই জিয়ে রাখতে চায়, এবং যেই কারণে এটা ভাঙাও অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। এমনকি বাইরের ওই আপনার রিসিভিং কান্ট্রিগুলো এর সাথে অনেকের ইনভলভমেন্ট আছে। তো আমরা এই আপনার দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমিয়ে
এবং সরকারের সাথে সরকারের আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এই অভিবাসন ব্যয়, অতিরিক্ত অভিবাসন ব্যয়, এইটাকে আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। 2 নম্বর গেল আপনার আমাদের দাবিটা একটা সহজ শর্তে সেবা, 2 নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমিয়ে আনা, 3 নম্বর হচ্ছে আমাদের যে প্রবাসী যারা রয়েছে দেশের বাইরে এবং দেশে ফিরে আসে তাদের কল্যাণ, এই মন্ত্রণালয়ের নাম যেহেতু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, অর্থাৎ মন্ত্রণালয়ের দুটো পার্ট, একটা প্রবাসীদের কল্যাণ আর একটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান সার্চ করা। প্রবাসীদের কল্যাণের জন্য এখানে প্রবাসীরা একটা ফি দিয়ে যায়, কিন্তু এই কল্যাণটা ব্রডার স্কেলে হয় না। কিছু হয়তো ধরেন কেউ মারা গেলে আমরা লাশ আনি বিনা পয়সায়, কিছু ক্ষেত্রে যারা বিএমইডির কার্ড আছে, যাদের বিএমইডির কার্ড নেই তাদেরকে কিছু সাপোর্ট দিয়ে থাকি, কিন্তু এইখানে একটু ব্রডার স্কেলে প্রবাসীদের কল্যাণের জন্য কাজ করা। যেমন হতে পারে ধরেন আমাদের যারা প্রবাসী আছে বাইরে ভালো কোম্পানিতে যায় তারা আপনার ভালো সুযোগ সুবিধা পায়, বাট যারা একটা রেস্টুরেন্টে 5 জন গেছে কিংবা একটা আপনার ব্যক্তিগত বাসা বাড়িতে কাজ করতেছে তারা ওই রকমের সুযোগ সুবিধা পায় না যেটা বড় বা ভালো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর যারা চাকরি করে তারা পায়। তাদের জন্য আমরা কি সেবা দিতে পারি? ধরেন ওইখানে অসুস্থ হলে ডাক্তারের কাছে যেতে অনেক পয়সা লাগে, আমরা একটা টেলিমেডিসিন সেবা চালু করতে পারি। কিংবা আমাদের অ্যাম্বাসিতেও চাইলে, আমি জানি এখনকার অবকাঠামোতে আছে কিনা, 2 জন ডাক্তার অ্যাসাইন করতে পারি, তারা সেই সেবাটা দিতে পারে। এবং দেশে যে সমস্ত প্রবাসীরা দীর্ঘ প্রবাস জীবন শেষ করে দেশে আসবে, দেখা যায় তাদের অনেকের জমি থাকে, বাড়িঘর করে, প্রপার্টিগুলো নিয়ে খুব ঝামেলা থাকে এবং অনেকে একেবারে সর্বস্ব সহায় সম্বল হারিয়ে দেশে চলে আসতে হয়। সো এই প্রবাসীদের এখানে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা, মন্ত্রণালয় থেকে সাপোর্ট দেওয়া। তৃতীয় হচ্ছে যে আমরা একটা দক্ষ ম্যান পাওয়ার বাইরে পাঠাতে চাই, কারণ হচ্ছে এখন সব দেশে আসলে স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন হয়। আমাদের এখানে যারা নর্মাল ভিসায় যায় কিংবা কোনো স্কিল থাকে না তারা কিন্তু ওখানে গিয়ে ভালো কাজ পায় না। যেমন ধরেন এখন আমাদের জন্য জাপান, কোরিয়া এরকম ভালো ভালো মার্কেট ওপেন হচ্ছে, কিন্তু সেখানের কন্ডিশন হচ্ছে ভাষা জেনে যেতে হয়। তো এই ভাষা এবং বিশেষ করে বিভিন্ন ট্রেডে যারা লোক যাচ্ছে, যে সমস্ত জায়গায় ফার্মার নিচ্ছে কিংবা কেয়ার গিভার নিচ্ছে কিংবা ওয়েল্ডিংয়ে যারা তাদেরকে নিচ্ছে, তাদেরকে আমরা প্রপার ট্রেনিং দিয়ে এখান থেকে পাঠাতে চাই যাতে তারাও ভালো থাকে, আমাদের দেশও ভালো থাকে। তো সেই জায়গা থেকে আমরা 3টা কাজকে অগ্রাধিকার দিচ্ছি। একটা হচ্ছে হয়রানিমুক্ত সেবা, দ্বিতীয় হচ্ছে অভিবাসন ব্যয় কমানো, তৃতীয় হচ্ছে আপনার এই দক্ষ মানব সম্পদ বাইরে পাঠানো। এই 3টা কাজ আমরা অগ্রাধিকার ভিত্তিতে করতে চাই এবং এই বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বেশ কিছু প্ল্যান পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। নূর ভাই, আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি, আমি কিছুদিন আগেই মালয়েশিয়াতে গিয়েছি। সেখানে কলিং বিষয়ে একটা বিষয় চালু আছে। সেখানে হলো যে বিভিন্ন মাধ্যমে তারা সেখানে যায়, যাওয়ার পরেই তাদের যেই প্রত্যাশিত যে জায়গাটি, সেই জায়গাটি আসলে তারা পায় না। তাদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে হয়। এক পর্যায়ে দেখা গেছে তাদেরকে ধরে নিয়ে যায়, সেখানে নানান নির্যাতন চলে তাদের উপরে। হ্যাঁ, অনেকের কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও তাদের উপর অনেক নির্যাতন চলে। হ্যাঁ, ধরে নিয়ে গিয়ে অনেক নির্যাতন করে। কিন্তু যেই কোম্পানির মাধ্যমে তারা সেখানে পৌঁছায়, সেই কোম্পানি তাদেরকে রিসিভ করে না করার কারণেই জিনিসগুলো হয়। বাংলাদেশ দূতাবাস থেকে তারা কখনো এই বিষয়গুলো নিয়ে সাপোর্ট পায়নি। তো সেই জায়গাগুলোতে আসলে আপনারা কি করবেন, যেহেতু আপনার উপরে অনেকে বিশেষ করে প্রবাসীরা আপনার প্রতি সন্তুষ্ট রয়েছে এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই জায়গাতে আপনার এই বিষয়গুলো কি নলেজে এসেছে কিনা সেটি যদি একটু জানতে চাই। এবং আপনারা যেটা বলছেন এটা একটা বাস্তবতা যে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায়, বিশেষ করে রিক্রুটিং এজেন্সি হোক কিংবা ওখানে যারা ভিসা দেয় তাদের গাফিলতি হোক কিংবা তাদের আসলে জ্ঞাতসরই হোক, যে অনেকে দেখা যায় এখান থেকে মানুষকে নেয়ার জন্য আপনার বলে যে আপনাকে আমরা হোটেলের ম্যানেজারের পদ দিব কিংবা আপনি হচ্ছে সুপারভাইজারের কাজ করবেন, কিন্তু ওখানে যে তাকে কাজ করতে অন্য একটা কাজ। তো যার ফলে ওখানে তখন ওই কাজের সাথে অনেকে ম্যাচ করতে পারে না, অনেকে থাকা অসম্ভব হয়, এখানে চলে আসতে হয়। আবার অনেকে দেখা যায় গিয়ে প্রতারণা আপনার কিংবা দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার মানব পাচারেরও শিকার হয়। সেক্ষেত্রে আমরা যেই তথ্যগুলো পাই সেগুলো কিন্তু আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং ফিরিয়ে আনার চেষ্টা করি। অনেককে ফিরিয়ে আনাও হয়েছে। পাশাপাশি আমাদের সাথে যারা কাজ করে আন্তর্জাতিক সংগঠনগুলো, ILO আছে, IOM আছে, তারাও কিন্তু আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করে আসছে। তো এইখানে আমরা মন্ত্রণালয় থেকে যেটা মিটিংয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে বা আমরা যে কাজগুলো করতে চাই, যেই সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদের
লোক গিয়ে প্রতারণার শিকার হয় তাদের লাইসেন্স বন্ধ করে দেওয়া, যাতে এই ধরনের প্রতারণা ভবিষ্যতে কেউ না করতে পারে এবং এটা দেখে অন্যরাও যেন সচেতন হয়। পাশাপাশি আমাদের যে সমস্ত এই বিদেশি বিশেষ করে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে আমাদের দেশ থেকে যে সমস্ত আমাদের নাগরিকরা যাচ্ছে, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা বিএমইটির মাধ্যমে যাবেন। বিএমইটি রেজিস্ট্রেশন করে গেলে আপনারা যে কোনো সমস্যায় পড়লে মন্ত্রণালয় আপনার পাশে থাকবে, সহযোগিতা করবে যে কোনো বিপদে। কিন্তু বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া গেলে তখন কিন্তু আমাদের অনেক কিছু করার থাকে না। তো সেই জায়গা থেকে আমরা এই সচেতনতার জন্য বলবো যে বিএমইটির রেজিস্ট্রেশনের মাধ্যমে যেতে। আবার আরেকটা বিষয় হচ্ছে, ধরেন অনেকে গিয়ে ধরেন লট আকারে গেছে, যে 200 লোক গেছে একটা দেশে, তো তাদের আপনার দেখা যায় যেই কাজ দিছে সেই কাজ দেয় নাই, কিংবা তারা খুব কষ্টে আছে। তো ফর্মালি যদি তারা একটা কমপ্লেন করে এমবেসির মাধ্যমে আমাদের মন্ত্রণালয়, তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি। অনেকে কিন্তু ভয়ে কিংবা নানান কারণে ধরেন একটা পয়সা খরচ করে গেছে, এখন কমপ্লেন দিলে সে আবার দেশে চলে আসা চলে আসতে পারবে কিনা, কিংবা তার অর্থটা লস যাবে, এই কারণে কিন্তু অনেকে কমপ্লেনও দিতে চায় না। তো কমপ্লেন না দিলে তো আসলে অনেক ক্ষেত্রে আমরা ব্যবস্থাও নিতে পারি না। সেই ক্ষেত্রে আমার আহ্বান থাকবে, যারা এই ধরনের ভুক্তভোগীর সমস্যা বললে তারা যেন আমাদেরকে জানায়। আরেকটি বিষয়, বিষয়টা হয়তো ছোট হতে পারে, কিন্তু বিষয়টা হলো যে আমাদের বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশে রয়েছে, অনেকে সে দেশের হাজতগুলোতে হাজত বাস করছে, কিন্তু তার পরিবার আসলে তার খোঁজ জানে না, এবং আমাদের যে দেশের যে দূতাবাসগুলো রয়েছে সেখানে তারা আসলে এগুলো নিয়ে খোঁজ খবর নিচ্ছে না। এটা আমি যেই সরকার ক্ষমতা আসার আগের কথা আমি বলছি। আপনারা যেহেতু নতুন করে আসছেন, আপনি দায়িত্ব পেয়েছেন, এইগুলো নিয়ে অন্তত যে যারা দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে সেই দেশগুলোর যেই রয়েছে, নীতি নির্ধারণের জায়গা রয়েছে, যে বাংলাদেশি প্রবাসী কতজন হাজত বাস করছে, তার সময় শেষ, ভিসার ডেট শেষ, দেশে আসতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে কি আপনারা কাজ করবেন কিনা সেটি যদি একটু জানতে চাই। রাইট, আমাদের দেশের বাইরে বিভিন্ন কারাগারে বেশ কিছু লোক আছে, এই তথ্যটা আমাদের কাছে আছে। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, আমরাও নিরুপায় হই। ধরেন একটা মানুষ মার্ডার কেসে আসামি, তাকে তো আমরা কিছু করতে পারবো না। কিংবা ওই দেশের আইনে বড় ধরনের অপরাধ, জাল টাকার ব্যবসার সাথে জড়িত, তাকে আমরা কি করব বলেন। তো এই রকমের কিছু গুরুতর অপরাধী সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত কিছু লোক একদিকে যেমন কারাগারে আছে, আবার আরেকদিকে কিছু লোক অবৈধ হওয়ার কারণে কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে তারাও কারাগার আছে। তো সাধারণত যারা ভিসার মেয়াদ বা অবৈধভাবে অবস্থানের কারণে কারাগারে থাকে, তারা কিন্তু অল্প কিছুদিন পরে তাদেরকে দেশে ডিপোর্ট করে দেয় বা দেশে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে যারা কারাগারে আছে ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন ধরনের মামলা টামলা এবং সেক্ষেত্রে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধও আছে, সেগুলো কিন্তু আমাদের কিছু করার থাকে না। বাট যেটা আপনার ওই ধরনের অপরাধ না বা ছোটোখাটো অপরাধ, সেইটার বিষয়ে আমরা বিভিন্ন দেশে আমাদের ল ফর্ম আছে, আইনগত প্রক্রিয়া কীভাবে তাদেরকে আনানো দেয় সেই প্রক্রিয়াগুলো চলছে। এবং আমি বিশেষ করে যেটা বলি যে আসলে একেবারেই সাধারণ মানুষের জন্য কাজ করেছি, তাদের সমর্থনে আজকের এই জায়গায় এসেছি, কাজেই তাদের প্রতি আমার দায়বদ্ধতাটা বা ফিলিংটা আমি বেশি ফিল করি। তো দেখেন, আমরা বাংলাদেশি একজন সামান্য ড্রাইভার কিংবা ধরেন সেলুনের লোক কিংবা একজন রেস্টুরেন্টের কর্মী, সে কিন্তু একজন রেস্টুরেন্টের কর্মী, একজন ড্রাইভার, একজন সেলুনের আপনার নাপিত বা আপনার যেটা বলে যে চুল কাটে আপনার সেই লোক সাধারণ লোক না, সে একটা দেশকে প্রতিনিধিত্ব করে। প্রত্যেকটা পেশারই, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে সাধারণ শ্রমিক, একটা দেশকে রিপ্রেজেন্ট করে। সুতরাং তার কালচার, বিহেভিয়ার, মানে এটা কিন্তু একটা দেশকে রিপ্রেজেন্ট করে। সো সে যখন ওই দেশের আইন আচার আচরণ পরিপন্থী কিছু করে, তখন কিন্তু তারা আমাদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পায়। যেমন আমরা বাহরাইনে একটা ঘটনা শুনেছি, মসজিদ ইমামকে মেরে ফেলেছে, টুকরা টুকরা করেছে, যার ফলে ওই দেশে আমাদের মার্কেট বন্ধ। একটা লোকের কারণে কিন্তু পুরো মার্কেট বন্ধ, লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হয়েছে, ফ্যামিলি বঞ্চিত হয়েছে। এখন যেটা আমরা দুবাইয়ের যেটা বলছি, তারা আমাদের ভিসা কিন্তু বন্ধ, কারণ আমাদের দেশ থেকে যারা যায় তারা নানা ধরনের অনেকের অপরাধে জড়িয়ে পড়ছে, এটা অভিযোগ দুবাই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো স্বাভাবিকভাবেই যারা ভিন দেশ থেকে গিয়ে তাদের দেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, তারা তো তাদেরকে নিবে না। তো এই কারণে কিন্তু আমাদের অনেক লেবার মার্কেট নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো আমাদের নাগরিক, সম্মানিত নাগরিক যারা দেশের বাইরে যাবেন, তাদেরকে এই বিষয়টা আমরা একটু খেয়াল করার জন্য
অনুরোধ করব যে আপনাদের কোনো আচার-আচরণ কর্মকাণ্ডে যেন আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, আমাদের দেশের শ্রমবাজার কিংবা দেশের নাগরিক সম্পর্কে যেন নেগেটিভ ধারণা তৈরি না হয়। অন্তর্বর্তী সরকারের আমলে একটি নিয়ম করা হয়েছিল যে সেখানে সম্ভবত ওই ফি ৮,০০০ টাকা, সেই ফিটা মানুষকে এখন ৩০,০০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে পুলিশের যে একটি ভেরিফিকেশন আনতে হয়, সেই পুলিশ ভেরিফিকেশন আনতে গিয়ে তাকে মাসের পর মাস ঘুরতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। এই বিষয়গুলোকে আরও সহজীকরণ করা যায় কিভাবে, সেটি নিয়ে আপনাদের কোনো উদ্যোগ আছে কি? আমাদের বিএমইটিতে রেজিস্ট্রেশনের জন্য একটা নির্দিষ্ট ফি আছে। আমরা প্ল্যান করছি যে সেটি মানুষের কোনো মানে হাতের স্পর্শ থাকবে না, ডিজিটাল পদ্ধতিতে আমরা পেমেন্ট করব।